আলোচনা করলে ভালো হবে। এখন যদি মনে করেন না এটা মানি না, আবার বিপ্লবী সরকার হতে হবে, আবার শহীদ মিনারে চলেন, আবার শপথ দেব, এইটা একটা লোক হাসানোর ব্যাপার হবে। সবাই মনে করবে যে কত কাছে আগে এটা করে এখন থুক্কু দিয়ে আবার এটা করতে আসছে, ওই রকম হতে পারে না। অতএব যা আছে সেখান থেকেই ভবিষ্যৎটা দেখেন। কি চাচ্ছি, বিশেষ করে ধরেন আমি আমার দল একটা কল্যাণ রাষ্ট্র চাই। এখানে সাইফুল্লাহ সাহেব আছেন, আমার মনে ভুল হয়েছিল, উনি সমাজতন্ত্র চান। আর একজন একটা গণতান্ত্রিক সমাজ চান, কেউ মানবিক রাষ্ট্র চান। এক একজন রাষ্ট্র বা দেশকে এক একভাবে দেখতে চান। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই। এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরনো যা কিছু আছে এগুলো চলবে না, কি কি আছে সে তো জানি, আমরা ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে? আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না, যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। তো আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে, জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা মানে কারো বুঝতে পারছে না। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুব দলের প্রেসিডেন্ট। না, আমার ওইখানে 5 জনই নামে মামলা দিয়েছে। একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে, হ্যাঁ, তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে। আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলায়, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলি যে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো। আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয়, সংস্কৃতি মানে একটা জীবনবোধ, আপনার আচরণবিধি, আপনি কীরকম রাষ্ট্র চান, সামগ্রিক সব কিছু যা করেন, যা প্রকৃতি তাই সংস্কৃতি। সেটাকে বদলাতে হবে, একদিনে না পারেন, কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে। এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি। সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি, কারণ আমি এটার প্রতি ফোকাস থাকতে চাই, লম্বা করব না। বিচার বিভাগ বলেন, আইন বলেন, এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার, কিন্তু এটা খুবই ভাইটাল। যেমন পুলিশ এখন খুব ভাইটাল। পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কীভাবে? ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে। কিন্তু আমরা জানি যে কীভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে। এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এই যে পেপারটা দেওয়া হয়েছে, আমি আবার বলি আমি অনেক ভালো বুঝি না, কিছু কিছু বুঝি, সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর। দুটো জিনিস অ্যাটেম্প্ট করা হয়েছে। একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে সাজেশনটা দেওয়া হয়েছে, এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা, মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না। আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা যারা রেখেছে তার চাইতে ভালো যিনি বোঝেন, তিনি হয়তো আরও বলতে পারতেন যে না এইটাকে যেভাবে 10টা 11টা হেডে বলা হয়েছে, হয়তো 2টা হেড কমানো যায়, 2টা হেড বাড়ানো যায় এবং এটাকে সম্বর্ধিত করা যায়, আরও ভালো করা যায়, এটা হয়তো হবে। কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার। আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি, আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি, ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে, সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন, একটা ছাঁচের মধ্যে ফেলবেন, এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না। সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন, সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা। আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্পটা এখানে করা হয়েছে, আমরা নিজেরা এটা চর্চা করেছি, তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে 31 দফার মধ্যে, যার অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না। আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মোগল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে, সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে। আচ্ছা, ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কী হয় কনস্টিটিউশনে? আমি মনে করি ইটস ডিসেন্ট্রালাইজেশন। আপনি ক্ষমতা কুক্ষিগত এক জায়গায় হতে দিলে, উনি তো স্বেচ্ছাচারী হতে পারেনি, কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রীকৃত করা যায় সেটা করতে হবে। এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশনের বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে। আমি এখানে এইটা দেখতে পারলাম না। সুপ্রিম
বার কাউন্সিলের কথা বলেছেন, এইটা ঠিক আছে। বার কাউন্সিল এবং এটার আন্ডারে সমগ্র বিচার ব্যবস্থা বা সুপ্রিম কোর্টের আন্ডার সিস্টেম যাই করা হোক না কেন, এখানে আর একটা জিনিস থাকা দরকার ছিল। আমি বলছি দুটো জিনিস এখানে মিসিং আছে। একটা হচ্ছে যেটা ফুয়াদ বললেন, বিচার যাতে জনগণের দোরগোড়ায় যায়, মানুষ বিচারের পিছনে ঘুরবে না, বরঞ্চ বিচার ব্যবস্থা যাতে মানুষের কাছে সহজে যায়। এরশাদ আমলে এরশাদ সাহেব সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিভিশন দিয়েছিলেন, এবং তখন ঢাকায় যারা যারা ছিলেন আইনজীবী, কাদের নাম এখানে বলেছেন, তারা সবাই আন্দোলন করে সেটা বাতিল করে দিয়েছিল। অথচ মানুষ হাইকোর্টকে তার দোরগোড়ায় দেখতে চায়, তার ডিভিশনে দেখতে চায়। মানুষ এমনকি উপজেলা পর্যায়েও কোর্ট চায়, যাতে তার বেশি দৌড়দৌড়ি করতে না হয়। এইটার ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো। সেটা আবার ওই যে নির্বাচন বলছেন, যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন, তার জন্য উপকারী হতো। আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি রিগ্রিত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে। তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরে কোর্টের দাসের মতো। এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরও স্পষ্ট কথা থাকা দরকার ছিল। কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয়, ইচ্ছা হলে বেল ক্যান্সেল করে দেয়, যা ইচ্ছা তাই করতে পারে তারা। এই জিনিসগুলো বন্ধ করবার দরকার ছিল। আর আমি মনে করি মানে যাতে নির্বাচনটা যথাযথ হতে পারে, এবং সেই নির্বাচন করবার পরে যে গণতন্ত্র নির্মাণের কথা বলছি, যে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি, সেটা যাতে টেকসই হতে পারে, সেই ধরনের বিধি বিধান কনস্টিটিউশনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি। আমি শেষ একটা বিষয় উল্লেখ করেই আবার কথাটা শেষ করবো। আমি জানি যে এটার সাথে আপনারা বেশিরভাগ হয়তো একমত হবেন না, তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন, জনাব আসিফ নজরুল। উনি বলেছেন 25-30 বছর ধরে লাগাতার সমালোচনা করি, বিরোধী দলে কথাবার্তা বলি, কোনো ডিসকমফোর্ট মনে হয়নি, কিন্তু এখন ক্ষমতায় যাবার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি। মানে রেসপন্সিবিলিটি বিষয়টাই এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে, আটকে ফেলে, বলা যায় না অনেক কথাই। যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা স্বৈরাচারের দোষর ছিল, সরাইনি। আচ্ছা কি হতে পারে? ক্ষমতায় যারা আছে তারা কি স্বৈরাচারের দোষরদের লালন পালন করতে চায়? তারা কি তাদের চেনেনি? তারা কি চিনেও চুপ করে আছে? কি হতে পারে বলেন? আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো, একটা মামলা দিয়েছিল দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে, উনি মামলা প্রত্যাহার করবেন না। মানে আমি তো আইন তো অত জানি না। আমি বললাম যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতেন, উনি করবে না কেন? বলে না, করবে না। তো আমি তখন আমি ল জানি না, তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম। উনি বললো, ভাই উনি না করলে আমি কি করবো? বাদ দিয়ে দেন, নতুন লোক দেন। বলছে বাদ দেবো তো দেবো কাকে? 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে, আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোক কে আছে? মানে একটা কনস্টেবলকে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা, একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছে। এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর কথা হয়েছে কিনা সন্দেহ আছে। তো আপনি যে খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে, সেই লোকই হয়তো পাচ্ছেন না। আর সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে খুব হার্ড হিট করা, আমি মনে করি যে একটু ভাবতে হবে। এখন খুব ধৈর্য দরকার। আমাদের প্রতিপক্ষ কি এখন? ধরেন 2 বছর বা 3 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে মূল দলকে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? জানি না। যে আওয়ামী লীগই করবে না? আওয়ামী লীগের বাপ জান বাঁচে না, ওরা কি করবে? আমি মনে করি না আওয়ামী লীগ করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা, মনে করি না। কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে তা আমরা জানি, বিএনপি বোঝে না। তো এখন আন্দোলন দেখানো দেখি, তা তো দেখাতে পারছে না। এখন উনি পালিয়ে গেছেন, তারপরে নতুন একটা কমিটি করতে হবে, তো বা একটা কিছু নেতৃত্ব সামনে আনতে হবে, তা তো আনতে পারছে না। হঠাৎ করে ফেসবুকে দেখলাম 2 জনের নাম আসছে। তার মধ্যে একজন আবার বলেছিলেন, আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে, আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে, মরবো আওয়ামী লীগ হয়ে। যখন তার নাম ফেসবুকে আসলো যে ওরা কি সেক্রেটারি বানানো হবে, তিনি বলেন ওই পচা গলা জায়গায় আমি আর যাবো না। ওই রকম করবে না কেউ, তারা প্রতিদ্বন্দ্বী নয়। এটাই আমি ভাবি। ওই যে একজন
কি বলে কমিশনের প্রধান, উনি কি বুঝে বললেন নতুন দল করতে হবে? মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন? আপনারা যদি পাল্টা দলই করেন তাহলে ইউ বিকাম এ পার্টি। সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে, সবগুলো পার্টি ইনস্পাইট অফ অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে। কেন? বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে, এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকেও তাও ক্ষমতায় যেতে পারবে না, কারণ যে কমিটমেন্ট সমগ্র জাতির কাছে করা আছে তার ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে। অন্যদের দিয়ে বলাচ্ছে, মাঝে মাঝে ছাত্ররা যে বলছে আর একটা পার্টি করবে, পার্টি করা ভাই অত সোজা জিনিসটা মনে হয়। রাজনীতিবিদরা কি বোঝে, অনেক এক্সপার্টরা মনে করে আমরা হলে সব কিছু করে ফেলতে পারতাম, কিন্তু রাজনীতি করতে দেন। এই যারা যারা উপদেষ্টা পরিষদে আছেন না, তাদেরকে বলেন আগামী নির্বাচনে দাঁড়ান, একটা লোকে যদি দাঁড়ায়, কারণ নির্বাচনে দাঁড়ানো কষ্ট, জিততে কষ্ট। এমনিতে কেউ হায়ার করে নিয়ে এসে উপদেষ্টা বাড়ালে খুব কমফোর্টেবল, খুবই এনজয় করা যায়, ওইটা পারা যাবে না। সেই কারণেই এদেরকে আমাদেরও বুঝতে হবে যে দে আর ফলিবল। সবচেয়ে বড় কথা, ডক্টর ইউনূস যখন বলেন না আমরা সবাই নিজের নিজের ক্ষেত্রে সাকসেসফুল, কিন্তু এখন যে ক্ষেত্রে আসছেন সেখানে নোভিস। পলিটিক্স তো কিছুই বুঝতে পারেন না। পলিটিক্স যদি বুঝতেন তাহলে এরকম করে কথাবার্তা তো তারা বলতেন না। ওই কারণে এমনও হতে পারে যে তারা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সাজাবার ব্যাপারে ওই দৃষ্টিভঙ্গি এখনও অর্জনই করতে পারেননি। যদি পারতেন তাহলে এটা হতো না। এতে আমাদের কষ্ট হয়তো বাড়ছে, কিন্তু আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে শেষে লাভ হবে কার? এই গভর্নমেন্ট কন্ডেম মানে এটা স্বৈরাচারের লাভ। এই গভর্নমেন্ট ফেল করলে মানে পুরো দেশ ফেল করলো। অতএব আমাদের এরকম করে যদি আমি বলি যে একটা মরা ঘোড়া টানতে হবে আমাকে, তাও কিন্তু টানতে হচ্ছে। অনেক জিনিসই সহ্য হয় না তবু করি। যেমন আমার সাথে একজন টক শোতে গেছেন একজন নেতা, নাম বলবো না, তিনি বললেন ভাই 50 বছর ধরে রাজনীতি করছি, গত 15 বছর প্রত্যেকটা আন্দোলনের মধ্যে ছিলাম, এখন আমি ফোন করলে অ্যাডভাইজার ধরেই না, মেসেজ দিলে ব্যাক করে না। আমরা কি এতই অস্পৃশ্য হয়ে গেলাম? আমি তাকে বললাম এই কষ্ট না পাওয়াই ভালো, ওরা হয়তো এতই ব্যস্ত আছেন যে সামালই দিতে পারছেন না। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। এটা বুঝেই আমি বলছি, ধরেন এই যে কনস্টিটিউশন প্রস্তাব বা যা যা দিয়েছেন, এই ডিসকোর্সটা লাগবে। ওনাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয়। ওনারা কমিশন করেছেন, যদি কমিশনের মধ্যে আমি মনে করি ডিসেন্ট্রালাইজেশনের বিষয়টা থাকা দরকার ছিল, লোকাল গভর্নমেন্ট থাকা দরকার ছিল, আরও কিছু কিছু কমিশন হয়তো করা লাগবে পরে। কিন্তু এই কমিশন তাদের রিপোর্ট 3 মাস নিলে 3 মাস ঠিক, তারপরে তো জনগণের মধ্যে আসবে। এই প্রথম বোধহয় বিশ্বের ইতিহাসে প্রথম বাংলাদেশে জনগণের মধ্যে সংবিধান নিয়ে বিতর্ক হবে। নাহলে সংবিধান নিয়ে জনসভায় বক্তৃতা করলে মানুষ আপনার কথা শুনবে? গরম গরম কথা বলবে তো হাততালি দেবে। আর সংবিধানের ধারা যদি বলতে যান হয়তো টিমও মারতে পারে, এরকম হয়েছে। থিওরিটিক্যাল বক্তৃতা তো মানুষ শুনতে চায় না, কারণ সবাই তাত্ত্বিক হয় না, হবেও না। সবার মধ্যে তত্ত্ব ঢোকাবার চেষ্টা করার দরকার নেই। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আপনি একটা রীতিমতো তাত্ত্বিক, নৈতিক, দার্শনিক এবং সাংবিধানিক বিতর্কের মধ্যে সমগ্র জাতিকে জড়িয়ে ফেলছেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য নেতৃত্বের সেই স্যাগাসিটি থাকতে হবে, তার সেই বিচক্ষণতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। এবং আমি মনে করি সেরকম করে যদি করেন তাহলে এই উদ্যোগ, এটা তো আমি শুরু মনে করি, নিশ্চয়ই এটা শেষ নয়, এটা আরও চলতে থাকবে। এবং শুধু এই বিষয় নিয়ে নয়, সমস্ত বিষয় নিয়ে যতগুলো এজেন্ডা আছে সবগুলো বিষয় নিয়েই কিন্তু আমাদের কথা বলতে হবে এবং শেষ পর্যন্ত একটা ঐক্যমত্য করতে হবে। ঐক্যমত্য কি হবে? না, হবে না। ইনশাল্লাহ বললে হবে কি? আমি ইসলামিক কনস্টিটিউশন চাই, আপনি সেকুলার কনস্টিটিউশন চান, এটা মিলবে কিভাবে? এইরকম নর্থ পোল সাউথ পোল তো আছেই। সেই জায়গাতেও এখন যারা ড্রাইভিং সিটে আছেন তাদের বিচক্ষণতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের সিদ্ধান্ত নেবার যোগ্যতা, ক্ষমতার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে। ভালো থাকবেন। বেশি করে কথা বলে ফেললাম। খোদা হাফেজ।